প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার এইচ পাঠশালা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার শুরু করছি ক্লাস 8-এর তোমাদের জীবনবিজ্ঞান পার্টের অল্প একটু অংশ বা প্রথম অংশটুকু আমরা এর আগের ভিডিওতে আপলোড করেছিলাম। তোমরা কেউ দেখেছো, কেউ দেখোনি। যদি না দেখো তাহলে দেখে নিও। আর আজকে তার পরেরটুকু বা এই পরেরটুকু অংশটা আলোচনা করব। আর আজকে যেটা আলোচনা করব সেটা তোমাদের পুরো ফার্স্ট টার্মে আসে। এবার এর সঙ্গে কিছু জোড়াও থাকে, স্কুলের উপরে নির্ভর করে এটা ফার্স্ট টার্মে কতটুকু হবে। তো আমি পরপর তোমাদেরকে এটা প্রোভাইড করতে থাকবো, তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। ঠিক আছে, চলো তাহলে। বহুকোষী জীব কাকে বলে দেখো। বহুকোষী জীব যেসব জীবের দেহে একাধিক কোষ দ্বারা গঠিত তাদের বহুকোষী জীব বলে। যেমন মানুষ সহ সকল প্রকার উন্নতশীল প্রাণী এবং উদ্ভিদ, এরা সবাই কিন্তু বহুকোষী জীব। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রাণীদেহের চামড়ার নিচে ফ্যাট সঞ্চয়কারী কোষকে কি বলে? আর ফ্যাট সঞ্চয়কারী কোষ বা চর্বি কোষ দেখতে কিরকম হয়? দেখতে আংটির মতো হয় কেন? এটা তোমাদের প্রশ্ন কিন্তু। তাহলে কেন দেখো, প্রাণীদেহের চামড়ার নিচে ফ্যাট সঞ্চয়কারী কোষগুলোকে সাধারণত চর্বি কোষ বলা হয়। আর চর্বি কোষগুলো দেখতে কিরকম? চর্বি কোষগুলো দেখতে দেখো, বলেছে প্রাণীদেহে চামড়ার নিচে বা অন্যান্য অঙ্গে ফ্যাট সঞ্চয়কারী চর্বি কোষ থাকে। চর্বি সঞ্চিত থাকায় কোষের নিউক্লিয়াসটি সাইটোপ্লাজম সহ একদিকে সরে যায়। এর ফলে এই কারণে ফ্যাট সঞ্চয়কারী কোষগুলোকে দেখতে অনেকটা আংটির মতো লাগে। তোমাদের পরীক্ষাতে আসবে কিন্তু যে ফ্যাট সঞ্চয়কারী কোষ বা চর্বি কোষকে আংটির মতো দেখায় কেন। তা পরের প্রশ্ন দেখো, যেটা কি বলেছে। পরের প্রশ্নটা হলো, মানুষের চোখের রেটিনায় অবস্থিত কোষ দুটির নাম কি? মানুষের চোখের দুটি রেটিনায় কোষ দুটির নাম হলো, একটা হলো কোন কোষ আর একটা হলো কি আছে, একটা কোন কোষ আর একটা হলো রড কোষ। তবে একটা জিনিস তোমাদের মনে রাখবো, মনে রাখার জন্য একটা জিনিস বলবো তোমাদেরকে। রড কোষ আর কোন কোষ মনে রাখার জন্য তোমরা রড কোষ কথাটা মনে রাখবে, যেহেতু টিউব লাইট বা রড লাইট রাত্রেবেলায় জ্বালানো হয়, তার জন্য রড কোষ রাতে দেখার জন্যে বা অল্প আলোতে দেখতে সাহায্য করে। আর কোন কোষ উজ্জ্বল আলো বা দিনের বেলায় দেখতে সাহায্য করে। মনে রেখো এটা। চলে আসো, এরপরে চলে আসো। তো কি বলেছে যে মৃদু আলো শোষণে সক্ষম কোষটির নাম লিখো। তাহলে একটু আগে তোমাকে বললাম, বা অন্ধকারে কম আলোতে দেখতে সাহায্য করে। তাহলে দেখো দণ্ডাকার রড কোষ, যেটা তোমাদেরকে বললাম। উজ্জ্বল আলো শোষণে সক্ষম কোষটির নাম কি? উজ্জ্বল আলো শোষণে সক্ষম কোষটির নাম হলো শঙ্কু আকৃতির কোন কোষ। ঠিক আছে, অবশ্যই এটা মনে রাখবে। আর নিশাচর প্রাণীতে পরের প্রশ্ন কি বলেছে, নিশাচর প্রাণীগুলি রাতের বেলায় দেখতে পায় কিভাবে। তাহলে একদম তোমাদের উপরের প্রশ্নটার উত্তরটা পড়ে নিশ্চয়ই মনে রাখতেই পারছো। কুকুর, বিড়াল, পেঁচা ইত্যাদি প্রাণীদের চোখে রড কোষের সংখ্যা বেশি থাকার জন্য এরা কিন্তু রাতের বেলাতে পরিষ্কার কিন্তু দেখতে পায়। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা কি বলেছে, যে বীজের আবরণ বা ফলত্বকে কি থাকে না? প্রোটোপ্লাজম থাকে না। ব্যাকটেরিয়া কোষগুলি দেখতে কেমন? বলছে ব্যাকটেরিয়া কোষগুলি গোলাকার রডের মতো বা কমা চিহ্নের মতো হয়। এছাড়া আর কিরকম হতে পারে? বলছে একটি সূত্রাকার কোষের বা আয়তকার কোষের উদাহরণ দাও। এটা দেখতে অনেকটা মানে আয়তকার দেখতে বা আয়তক্ষেত্রের মতো দেখতে, মই সদৃশ্য বলা হয়। এটা স্পাইরোগাইডের মতো শৈবাল এর দেহ কোষগুলোকে। এটা একটি দণ্ডাকার কোষের উদাহরণ দাও। অবশ্যই দণ্ডাকার কোষ, একটু আগেই বললাম আমরা, রড কোষ। একটি শঙ্কু আকৃতি কোষের নাম লেখো। রেটিনার হলো কোন কোষ। একটি নীলাভ সবুজ শৈবালের নাম লিখো। তাহলে নস্টক অ্যানাবিনা লিখবে। ঠিক আছে, আর তাহলে কি আছে, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? তাহলে অ্যামিবার গমন অঙ্গের নাম কিন্তু ক্ষণপদ। অ্যামিবা গমনকে কি বলে? এটা অ্যামিবয়েড গমন বলা হয়। ঠিক আছে, এই যে ক্ষণপদ আছে না, ক্ষণপদের আরেকটা ইংরেজি নাম হলো সিউডোপড। এই সিউডোপড, আর যেহেতু অ্যামিবার গমনকে অ্যামিবয়েড গমন বলা হয়, আর তাই জন্য এই অ্যামিবাকে কিন্তু আরেকটা কথায় সিউডোপডি প্রাণীও বলা হয়, সিউডোপডি। ঠিক আছে, মনে থাকবে এটা। তারপরে চলে আসো, এরপরে যেটা আমাদের আলোচনা করব। দেখো কি বলেছে, মানবদেহের রোগ জীবাণু ধ্বংসকারী রক্তকণিকাটির নাম লিখো। তাহলে রক্তকণিকাটির নাম শ্বেত রক্তকণিকা। একটি উদাহরণ দাও। দা হলো, আচ্ছা, দাও হবে এটা। উদাহরণ দাও যারা হলো অ্যামিবার মতো আকৃতি পরিবর্তন করতে পারে। শ্বেত রক্তকণিকা কিন্তু অ্যামিবার মতো আকৃতি পরিবর্তন করতে পারে। শ্বেত রক্তকণিকা আরবিসি ও শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি, সরি, লোহিত রক্তকণিকা আরবিসি আর শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি এর গঠন ও কাজ লেখো। এইবার আমাদের গঠন দেখো, লোহিত রক্তকণিকা গোলাকার, দুপাশে চ্যাপ্টা আকৃতির মতো। এবার এটাকে তোমরা বলতে পারো চ্যাপ্টা ডাম্বেল আকৃতির মতো হতে পারে, চ্যাপ্টা আকৃতির এবং ডাম্বেলের মতো। ঠিক আছে, ডাম্বেল আকৃতির মতো।
এটা লিখতে পারো তোমরা। এরপরে দেখো বলেছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা এদের আকৃতি অনেকটা অ্যামিবার মতো অনির্দিষ্ট থাকে। কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতের জন্য আর বেশি পরিমাণে অক্সিজেন বহন করাই হলো এর প্রধান কাজ। শ্বেত রক্তকণিকার কাজ কি? মানুষের রক্তের রোগ জীবাণুকে মেরে ফেলা হলো শ্বেত রক্তকণিকার। আমাদের মানুষের রক্তের রোগ জীবাণুকে বলাও দেহের রোগ জীবাণু বলতে পারো। দেহে মানুষের রোগ জীবাণু বা রক্তের মধ্যে যে সমস্ত রোগ জীবাণুগুলো আছে সেগুলোকে মেরে ফেলাই এর প্রধান কাজ। তারপরে দেখো বলেছে মাকু আকৃতি দেখতে কোষটির নাম লিখো। বলছে পেশি কোষ হলো মাকু আকৃতি দেখতে। আর পেশি কোষের গঠন ও কাজ লিখো। পেশি কোষের গঠন ও কাজটা আমরা তাহলে এখান থেকে লিখে দেবো। কি বলেছে? দুপ্রান্ত সুচালো গঠনের মধ্যে মাঝখানটা চওড়া। এদের আকৃতি পেশি সংকোচন ও প্রসারণের জন্য এদের আকৃতিটা এরকম হয়েছে। কাজ কি? পেশিকোষের সংকোচন ও প্রসারণের জন্য মানুষের স্থান পরিবর্তন, খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তরণ, শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ুর পরিবহন, রক্তনালীর মধ্য দিয়ে রক্ত সংবহন করা হলো এদের কিন্তু প্রধান কাজ। ঠিক আছে, আমাদের তাহলে হয়ে গেল এটা। এরপরে চলে আসো স্নায়ুকোষের গঠন ও কাজ লিখো। স্নায়ুকোষের গঠন ও কাজগুলোর ভিতরে কি কি? স্নায়ুকোষ দেখো অন্যান্য কোষের তুলনায় গঠন অন্যান্য কোষের তুলনায় স্নায়ুকোষের দৈর্ঘ্য অনেক বেশি হয়। আর এর মূল কোষদেহ তারার মতো বা গোলাকার আকৃতি এবং তার সাথে নানান আকৃতির শাখা প্রশাখা যুক্ত থাকে। এই শাখা প্রশাখাগুলোকে তোমরা মনে রাখতে পারো ডেনড্রন বলা হয়। আর লম্বা যেটা হলো একটা শাখা থাকে সেটাকে অ্যাক্সন বলা হয়। কাজ এদের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে আলোক, শব্দ, গন্ধ, স্বাদ, চাপ, ব্যথা ও তাপ ইত্যাদি গ্রহণ করা এবং তাকে পরিবহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করাই হলো এই স্নায়ুকোষের প্রধান কাজ। এরপরে চলে আসো ভাজক কলার কাজগুলি উল্লেখ করো। ভাজক কলা কাকে বলে? তোমাদের ভাজক কলা কাকে বলে এটা তোমরা অবশ্যই পড়তে পারো। যে কোষগুলো আমি এখানে লিখিনি তোমরা বলতে পারো যে কোষগুলো সর্বদাই বিভাজনে সক্ষম সেই সমস্ত কোষগুলোকেই আমরা ভাজক কলার কোষগুলো আমরা বলতে পারি। ঠিক আছে, ভাজক কলার কাজগুলো কি কি দেখো। 1 নম্বর নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নতুন পাতা ও কাক্ষিক মুকুল ও শাখা প্রশাখা উৎপন্ন করা, ফুল উৎপন্ন করা, রক্ষণমূলক আবরণ গঠন করা এবং সংবহন কলা গঠন করা হলো এই ভাজক কলার প্রধান কাজ। তারপরে চলে আসো স্থায়ী কলার কাজ। স্থায়ী কলার কাজ এবং অবস্থানগুলো দেখো। অবস্থান কোথায়? আমরা হলো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার ত্বক আদি ও সংবহন কলার মধ্যে স্থায়ী কলা হলো বর্তমান থাকে। কাজগুলো 1 নম্বর খাদ্য সঞ্চয়, 2 নম্বর খাদ্য সঞ্চয় ও পরিবহন করা, জল সংবহন করা, ভার বহন করা ও দৃঢ়তা প্রদান করা, বর্জ্য পদার্থ সঞ্চয় করা, ফল ও বীজের বিস্তার করা, উদ্ভিদ অঙ্গের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা এবং ক্ষত নিরাময় করা হলো কিন্তু এর প্রধান কাজ। ঠিক আছে, তাহলে প্রাণীদেহের হলো আবরণী কলার কাজগুলো লিখো। তাহলে প্রাণীদেহে আবরণী কলার কাজগুলোর মধ্যে আমরা তাহলে এখান থেকে লিখতেই পারি। দেখো, দেহের আচ্ছাদন গঠন করে বাইরের আঘাত থেকে রক্ষা করা। 2 নম্বর হলো দেহের অভ্যন্তরে বিভিন্ন অঙ্গের মুক্ত তলের উপরে প্রতিরক্ষামূলক আবরণ গঠন করা ও বিভিন্ন বস্তুর ক্ষরণ ও উৎসেচক হরমোন ও শোষণ যেরকম জল, খনিজ পদার্থ, খাদ্যরস ইত্যাদিতে সাহায্য করা হলো এই আবরণী কলার প্রধান কাজ। এছাড়া আরও কয়েকটা কাজ আছে দেখো, যেটা আমরা আলোচনা করতে চাইছি এখানে। কি বলেছে? বিজাতীয় বস্তু ও বর্জ্য পদার্থের অপসারণে সাহায্য করে। তারপরে বলেছে বহিকঙ্কাল যেমন আঁশ, পালক, রোম, নখ, খুর, শিং ইত্যাদি হলো গঠন করতেও সাহায্য করে। এরপরে চলে আসো, তোমাদের বইতে দেখো পরপরই সাজানো আছে। তাহলে যৌগকলার কাজগুলো কি? যৌগকলার কাজগুলোর মধ্যে দেখো 1 নম্বরে ভার বহন করা, বিভিন্ন অঙ্গ ধারণ করা, তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা, প্রতিরক্ষা প্রদান করা, ফ্যাট সঞ্চয় করা, তো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হলো কিন্তু এই যোগকলার প্রধান কাজ। তারপরে চলে আসি আমাদের পেশিকলা। এই পেশিকলার কাজগুলো কি কি আলোচনা করি দেখো। 1 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো, গমনে সাহায্য করে, খাদ্যকে গিলতে সাহায্য করে, পৌষ্টিক নালীর ও মূত্রনালীর ক্রমসংকোচন ঘটানো, হৃদস্পন্দন ও রক্তবাহ নিয়ন্ত্রণ করা। 6 নম্বর দেখো রক্তচাপ নিয়ন্ত্রণ করা। 7 নম্বর শব্দ সৃষ্টি করা, গ্রন্থির ক্ষরণ ঘটানো, মুখের অভিব্যক্তি ঘটানো, দৈহিক ভঙ্গির পরিবর্তন ঘটানো ইত্যাদি কিন্তু পেশিকলার প্রধান কাজ। স্নায়ুকোষের এই স্নায়ুকোষের কাজগুলো আমরা গঠনটা তো একটু আগে পড়ে আসলাম আর কাজটাও একটু পড়েছি। দেখো, স্নায়ুকোষের কাজগুলো কি? সংবেদন গ্রহণ করা, উদ্দীপনায় পরিবহন করা, দেহের অভ্যন্তরে ও বাইরে পরিবেশের সাথে সমন্বয় সাধন করা, পেশি সংকোচন ঘটানো ও গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করা ইত্যাদিগুলোকে কিন্তু আমরা এই স্নায়ু
কোষের কাজগুলোর মধ্যে ফেলতে পারি। তারপরে বলেছে প্রাণীদেহের উদ্দীপনা পরিবহন করে কে? তাহলে প্রাণীদেহের উদ্দীপনা গ্রহণ করে কিন্তু কে? এই আমাদের স্নায়ুকোষ। এর সঙ্গে তাহলে তোমাদের প্রথম যেটা দুটো চ্যাপ্টার ছিল সেটা জীবনবিজ্ঞানের শেষ হয়ে গেল। আর নোটগুলো তোমরা সম্পূর্ণ লিখে কমপ্লিট করো। আর আমি এরকম করে তোমাদেরকে বিভিন্ন যে নোটপত্রগুলো প্রোভাইড করতে থাকবো সেগুলো তোমরা দেখতে থাকো, আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।